পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িতের পঞ্চম ক্লাস আজকে। এর আগে 4টা ক্লাস শেষ হয়েছিল। তো পঞ্চম ক্লাস হচ্ছে আমরা ম্যাথ দেখব এবং হচ্ছে ফাঁপা গোলক, নিরেট গোলক এগুলোর ক্ষেত্রে কোথায় কেমন বিভব হবে, প্রাবল্য হবে, এই জিনিসগুলো হচ্ছে দেখব। তো এখানে দেখো v = 6x - 8xy² - 8y + 6yz - 4z² হলে কেন্দ্রে 2 কুলম্ব চার্জ স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে বিভব দেওয়া আছে। তাহলে বিভব v = কত বলা আছে, 6x - 8xy² - 8y + 6yz - 4z²। এটা কিসের ভ্যালু দেওয়া আছে দেখো, বিভবের ভ্যালু দেওয়া আছে। এবং কেন্দ্রে কি বলা আছে দেখো, কেন্দ্রে হচ্ছে 2 কুলম্ব চার্জ যদি স্থাপন করি আমরা, তাহলে ক্রিয়াশীল বলের মানটা নির্ণয় করো। মানে তোমাকে হচ্ছে এফ এর মান বের করতে বলছে। তো এখন দেখো এফ যদি বের করতে যাও তাহলে তুমি এফ = কত জানো দেখো তো, ই = তুমি জানো না, এফ ভাগ কত দেখো, কিউ। তাহলে এই জায়গা থেকে এফ = কত লিখতে পারবো আমরা, এফ = লেখা যায় কিউ ই। তাহলে এই যে এই সূত্র ইউজ করে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো। তাহলে আমাদের প্রয়োজন হবে কিসের দেখো, আমাদের প্রয়োজন হবে ই এর, বুঝতে পারছো? তাহলে আমাদের প্রয়োজন হবে মূলত কিসের, এই যে তড়িৎ প্রাবল্যের। তাহলে আমরা আগে কি করব, আমরা আগে তড়িৎ প্রাবল্যের ভ্যালুটা বের করে নেব। তো এখানে যদি তড়িৎ প্রাবল্যের ভ্যালু বের করতে যাই, তো আমরা কি জানি, তড়িৎ প্রাবল্য যদি বের করি তাহলে ভি একটা স্কেলার ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি ই = মাইনাস কত দেখো তো, ডেল ডট হচ্ছে ভি, এটা জান না, ই = ডেল ডট ভি, এটা জান না। তো এখান থেকে দেখো যে ই = আমরা কত লিখতে পারবো, ডেল = কত দেখো তো, ডেল ভাগ ডেল এক্স কত আই, প্লাস হচ্ছে কত দেখো, ডেল ভাগ ডেল এক্স কত, ডেল ওয়াই জে। তাহলে এই জায়গা থেকে আমরা ডেল ভাগ ডেল এক্স আই প্লাস হচ্ছে কত লিখতে পারবো দেখো, প্লাস হচ্ছে ডেল ভাগ ডেল ওয়াই কত দেখো জে, প্লাস কত ডেল ভাগ ডেল জেড কত কে, এইটুক লিখতে পারি আমরা। এইটার সাথে সাথে দেখো যে ভি যে বিভব আছে, এই বিভব = আমরা কত লিখতে পারবো, 6x - 8xy² - 8y প্লাস 6y কত দেখো জেড আর -4y²। এখন তুমি বলো, এই যে এটা ডট গুণফল আছে, মানে এইটা হচ্ছে কি প্রত্যেকটা অংশের সাথে এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে না। তাহলে এই ভ্যালুটাকে তুমি কিভাবে লিখতে পারবা দেখো, যে ই ভেক্টর = কত, ডেল ভাগ ডেল এক্স। এখানে দেখো যে আমরা কি করব, এটা বসাতে পারবো যে 6x - 8xy² - 8y প্লাস 6yz, ঠিক আছে। আর মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে 4y²। তাহলে এটা কি হয়, এটা আই হয় না। এখন তুমি কি লিখতে পারবা, এবার প্লাস দিয়ে লিখতে পারবা দেখো, যে এখানে লেখা যায় কি প্লাস। তাহলে ডেল ভাগ কত দেখো, ডেল ভাগ হচ্ছে ডেল ওয়াই। তাহলে এখানে ভিটা থাকবে তোমার, ভি এর ভ্যালুটা কত দেখো, 6x - 8xy²। তাহলে 6x - 8xy² - 8y প্লাস হচ্ছে কত ছিল দেখো এই জায়গায়, সেটা 6yz - 4y² প্লাস 6yz - 4y কত দেখো স্কোয়ার। এটা হচ্ছে আমরা কিসের সহগ পাইলাম দেখো, জের। এখন দেখো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, প্লাস ডেল ভাগ কত হবে, ডেল জেড। তাহলে ডেল ভাগ ডেল জেড 6x - 8xy² - 8y প্লাস 6yz - 4y²। এখানে কত হয় দেখো তো, এখানে হচ্ছে কে থাকে একক ভেক্টর। তো এখন এই জায়গা থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাবো দেখো তো, এই জায়গা থেকে দেখো এখানে ডেল ভাগ ডেল এক্স, 6x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা, এখানে 6 পাবা না। তাহলে এই জায়গায় কত থাকবে দেখো তো, 6 থাকবে। দেখো তুমি এর পরের লাইনে যদি আমরা x এর সাপেক্ষে কি করি, অন্তরীকরণ করি, তাহলে মাইনাস হচ্ছে কত থাকবে, 8y² থাকবে না। তাহলে এই জায়গায় থাকবে কত দেখো, যে
মাইনাস 8y স্কোয়ার। তাহলে এখানে থাকে কত? প্রথমে থাকে হচ্ছে আমাদের এই যে এখান দেখো সেটা হচ্ছে 6 মাইনাস 8y স্কোয়ার। তাহলে এই যে এখান দেখো যে 6 মাইনাস 8y কত দেখো স্কোয়ার। এরপর দেখো এই যে 8y কে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে 0 পাবো। 6yz কে যদি অন্তরীকরণ করি 0 পাবো। এই যে 4y স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? 0 পাবো। তাহলে এগুলা কি বসানোর দরকার আছে আমাদের? না। এর সাথে একটা কি আছে দেখো? i ভেক্টর আছে। এরপর প্লাস ডেল ভাগ ডেল y। দেখো 6x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0। আর এখান দেখো তাহলে থাকে কত আমাদের? এই যে 8x ইন্টু কত দেখো তো y স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো? 2y পাবো। মাইনাস 8 থাকে আমাদের, এখানে y কে অন্তরীকরণ করলে কত? 1। প্লাস হচ্ছে 6 কত থাকে দেখো? z থাকে, এখানে y কে অন্তরীকরণ করলে কি 1। 6z হচ্ছে ধ্রুবক। মাইনাস হচ্ছে দেখো তাহলে এই যে এখানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে কত দেখো? 2y। তাহলে এই যে এইটুক এর সাথে কোন ভেক্টর আছে দেখো? এর সাথে হচ্ছে j ভেক্টর আছে। এখানে দেখো যে 6x কে অন্তরীকরণ যদি করি আমরা z এর সাপেক্ষে তাহলে কত পাবো? 0। এই যে 8xy স্কোয়ারকে অন্তরীকরণ করলে 0, 8y কে অন্তরীকরণ করলে 0, 6yz এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কত পাবো দেখো তো? yz। তাহলে এখানে কত পাবো আমরা? এই জায়গায় হচ্ছে আমাদের থাকবে 6y। ঠিক আছে, z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। 4y স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? 0। তাহলে এখানে কত থাকে? এটা হচ্ছে কে থাকে। তাহলে এই জায়গা থেকে আমরা কত পাইলাম দেখো? 6 মাইনাস 8y স্কোয়ার। ঠিক আছে, এত কি পাইলাম? i প্লাস হচ্ছে এই যে এখান দেখো 8 দুগুণা কত? 16। তাহলে 16 কত থাকে দেখো? যে xy মাইনাস কত? মাইনাস হচ্ছে 8 আর প্লাস হচ্ছে কত দেখো? প্লাস হচ্ছে 6z। এখানে মাইনাস 8 প্লাস 6z। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো প্লাস হচ্ছে কত দেখো? প্লাস হচ্ছে 6z মাইনাস কত? এখানে 4 দুগুণা 8। তাহলে 8 কত? 8 হচ্ছে y। এটা থাকে, এটার সাথে কি থাকবে দেখো? এটা হচ্ছে যে একক ভেক্টর। আর এখান দেখো যে 6y কে, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের 6y কে থেকে গেল। বোঝা গেছে এই লাইনটুক? তাহলে এটা আমরা কি পাইলাম দেখো? এইটা হচ্ছে আমরা এই যে ই এর হচ্ছে ভেক্টর রূপ পাইলাম। বুঝতে পারছো কি? ই এর হচ্ছে আমরা কোন রূপ পাইলাম দেখো? এই জায়গা থেকে যে ই এর হচ্ছে এটা আমরা ভেক্টর রূপ পেয়ে গেলাম। কমপ্লিট। এইটুক ঝামেলা আছে কোনো? এ বুঝতেছো? কিছু কও না কেন? তাহলে এখান থেকে দেখো যে আমরা কি পেয়ে গেলাম? এই জায়গা থেকে এটা হচ্ছে আমরা ই ভেক্টর পেয়ে গেলাম না? এখন তোমাকে প্রশ্নে কি বলছে? প্রশ্নটা তুমি আগে ভালোভাবে পড়ো। প্রশ্নে বলছে যে কেন্দ্রে, তো এই যে এই জায়গায় হচ্ছে আমরা কেন্দ্রে যদি 2 কুলম চার্জ স্থাপন করি, মানে এইটা যদি মনে করো যে একটা হচ্ছে কি? একটা হচ্ছে গোলক, তুমি এর কেন্দ্রে হচ্ছে কি করছো? কেন্দ্রে হচ্ছে 2 কুলম মানের চার্জ স্থাপন করছো। এই যে কেন্দ্রে 2 কুলম মানের চার্জ স্থাপন করছো, তাহলে বলটা কত? এইটা তোমাকে বের করতে বলছে। তো দেখো তো যে কেন্দ্রের স্থানাঙ্কটা কত হয়? এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে এই জায়গা থেকে এই যে কেন্দ্রের স্থানাঙ্ক, এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা কত লিখতে পারবো দেখো তো? কেন্দ্রের স্থানাঙ্কটা 0 0 0 না? গোলকের কেন্দ্রের স্থানাঙ্ক কেমন হয়? গোলকের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 0 হয়। তো এই যে এখান থেকে দেখো তো x, y, z এইটা ইকুয়াল টু কত হচ্ছে? 0 0 0 না? তার মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে কত? 0, y এর ভ্যালু হচ্ছে কত? 0, আর z এর ভ্যালু হচ্ছে কত দেখো? 0। তাহলে এখান থেকে আমরা ই ভেক্টর ইকুয়াল টু কত পাবো? ই ভেক্টর ইকুয়াল টু দেখো যে 6 মাইনাস 8 ইন্টু কত? 0 স্কোয়ার, মানে হচ্ছে 0 পাবো এটা। তাহলে এত হচ্ছে কি? i প্লাস হচ্ছে দেখো এই যে এইখান দেখো যে এটা কত? 16 ইন্টু হচ্ছে কত দেখো? 0 ইন্টু 0, মাইনাস হচ্ছে 8 মাইনাস হচ্ছে 6 ইন্টু কত দেখো? 0, আর মাইনাস হচ্ছে কত দেখো? 8 ইন্টু হচ্ছে 0। তাহলে এত হচ্ছে কি পাইলা? যে পাইলা।
এখন প্লাস 6 ইন্টু দেখো তো এই যে ওয়াই এর ভ্যালুটা কত 0 আর এখানে কত দেখো এটা হচ্ছে কে, তাহলে এটুক যদি হিসাব করো তাহলে তুমি এখানে কত পাবা 6i পাবা। আর প্লাস হচ্ছে কত দেখো 16 থেকে কত বাদ এখানে 8 বাদ, না সরি 16 এইটুক টু 0, তাহলে মাইনাস কত থাকে এখানে মাইনাস হচ্ছে 8 থাকে। তাহলে এই জায়গা থেকে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে দেখো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে এই যে এই প্লাসটা তখন কি হয়ে গেল দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস কত থাকে এই জায়গায় মাইনাস হচ্ছে 8 কত 8 হচ্ছে যে থাকে না। কিন্তু এখানে একটা আমাদের প্রবলেম হয়েছে প্রথমেই, সেটা হচ্ছে কি দেখো যে আমরা মাইনাস ডেল ডট ভি জানি, তো এখানে একটা মাইনাস থাকবে না সব সময়, তাহলে প্রত্যেকটার সামনে কি হয়ে যায় তো দেখো তো প্রত্যেকটার সামনে মাইনাস হইতো না এরকম একটা করে এই জায়গায় দেখো যে এই জায়গায় তাহলে কি থাকতো একটা করে মাইনাস থাকতো। তো মাইনাস থাকলে এই যে এগুলার সামনে তখন কি হইতো এগুলার সামনে তখন হচ্ছে মাইনাস হয়ে যেত দেখো, তাহলে এটাও তখন কি হয়ে যেত এটাও তখন মাইনাস হয়ে যেত। তাহলে এই জায়গাগুলা থেকে এই যে এগুলা আমরা কি লিখতে পারবো মাইনাস লিখতে পারবো এগুলা, তাহলে এগুলা মাঝে মাঝে কি হয়ে যাবে দেখো মাঝে মাঝে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে আমরা মাইনাস দিতে পারবো। তাহলে মাইনাস কত 6 মাইনাস 8y স্কোয়ার আই মাইনাস 8x মাইনাস এত, এখানে দেখো যে এগুলা হচ্ছে মাইনাস সব, তাহলে এখানের গুলাও কি হবে দেখো সামনে সামনে হচ্ছে মাইনাস হবে এই যে এগুলাতে, তাহলে এগুলাতে কি হয়ে যাবে দেখো এগুলাতে হচ্ছে সামনে মাইনাস হয়ে যাবে ধরো, তাহলে মাইনাস এখানে কত দেখো এখানে হচ্ছে মাইনাস। তো এই জায়গায় যদি দেখি তাহলে এই যে এইটা হয়ে যাবে মাইনাস আর এটা হবে মাইনাসে মাইনাসে কি প্লাস, এই যে এটা কি ছিল সামনে তাহলে মাইনাস, এখানে সামনে কি হবে দেখো মাইনাস, এই যে এর সামনে কি হবে দেখো এর সামনে হচ্ছে মাইনাস। তাহলে এটা কত পাইতেছি আমরা এটা পাইতেছি মাইনাস হচ্ছে 6i প্লাস হচ্ছে কত দেখো প্লাস হচ্ছে 8j। তাহলে এত কি পাইলাম এটা বলো, এটা হচ্ছে আমরা নিউটন পার হচ্ছে কুলম্ব পেয়ে গেলাম। তাহলে এটা ই এর কি ভ্যালু পাইলাম আমরা, না এটা হচ্ছে ই এর কি পাইলাম ই এর হচ্ছে ভেক্টর রূপ পাইলাম। তাহলে অতএব ই এর ভ্যালুটা কত হবে দেখো তো ই ইকুয়াল টু রুট ওভার হচ্ছে কত এই জায়গায় দেখো এটা হচ্ছে 6 আর 8 আছে, তাহলে মাইনাস হচ্ছে কত 6 স্কোয়ার প্লাস হচ্ছে কত দেখো প্লাস হচ্ছে 8 স্কোয়ার। তাহলে অতএব ই ইকুয়াল টু তুমি যদি 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করো তাহলে তুমি কত পাবা দেখো তো 10 পাবা না এখানে রুট করলে পরে। তাহলে এই যে এইটা তুমি ই এর ভ্যালুটা কত পেয়ে গেলা ই এর ভ্যালুটা পেয়ে গেলা এই যে 10 নিউটন পার কুলম্ব। তাহলে আমরা জানি কি এখন আমি ই এর ভ্যালুও জানি কিউ এর ভ্যালুও জানি, তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো আমরা যে আমরা জানি ই ইকুয়াল টু এফ ভাগ কত কিউ। তো আমাদের চাইছে কেন্দ্রে বল, তাহলে এফ ইকুয়াল টু কত দেখো তো ই ইন্টু হচ্ছে কিউ না, ই এর ভ্যালুটা কত পাইলাম আমরা 10 পাইলাম, কিউ এর ভ্যালুটা কত পাইলাম দেখো 2 পাইলাম। তাহলে এটা কত হয় দেখো তো 20 নিউটন হয় না বলো 20 নিউটন হয় না। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম দেখো এইটা হচ্ছে আমরা 20 নিউটন বলের মানটা পেয়ে গেলাম। তাহলে কেন্দ্রে কত নিউটন হচ্ছে বল ই হবে দেখো এখানে যে 2 কুলম্ব মানের চার্জ যদি স্থাপন করো তাহলে ক্রিয়াশীল বলটা কত হবে ক্রিয়াশীল বলটা এখানে আমরা পেয়ে গেলাম 20 নিউটন, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এরকম যদি স্কেলার রূপ দেওয়া থাকে কখনো তাহলে আমরা আগে হচ্ছে কি করব তড়িৎ প্রাবল্য বের করে নেব। তড়িৎ প্রাবল্য বের করার সূত্রটা কি ডেল মাইনাস হচ্ছে কত ডেল ডট হচ্ছে কত মাইনাস ডেল ডট ভি, এই সূত্র অ্যাপ্লাই করে আগে হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করবা, তারপরে তখন আস্তে আস্তে কি ম্যাথ সলভের দিকে নিয়ে আসবা। গোলকের কোনো বিন্দুতে বিভব এবং হচ্ছে প্রাবল্য। তো দেখো যে গোলক সাধারণত কয় ধরনের হয় দেখো যে ফাঁপা গোলক এবং হচ্ছে নিরেট গোলক। তুমি যদি একটা ফুটবল বিবেচনা করো তাহলে ফুটবলের ভেতরটা কি থাকে দেখো ফাঁকা থাকে, ঠিক আছে না ফাঁপা থাকে। আর দেখো তুমি যদি একটা মার্বেল চিন্তা করো তাহলে মার্বেলের ভেতর কিন্তু ফাঁপা থাকে না, সেটা কি থাকে নিরেট থাকে। তো এই যে এই দুই ধরনের গোলকের কোথায় কেমন বিভব হবে এবং কেমন প্রাবল্য হবে এই জিনিসটা হচ্ছে আমরা দেখব। তো একটা হচ্ছে কি দেখো একটা হচ্ছে ফাঁপা গোলক এবং আরও একটা কিসের কথা বলতেছি আমরা নিরেট গোলক। তো ফাঁপা গোলকের কেন্দ্র মনে করো এইটা হচ্ছে কি এটা হচ্ছে কেন্দ্র, তাহলে আমরা যদি বলি যে কেন্দ্র থেকে মনে করো যে আর দূরত্ব, তাহলে এই যে এই দূরত্বটা হচ্ছে ছোট হাতের আর বলতেছি আমরা, এই যে কেন্দ্র থেকে কতটুক দূরত্ব আর দূরত্ব, এই বিন্দুটার নাম দিলাম আমরা কোনটা এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ। তাহলে এ বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্য কত হবে
এবং তড়িৎ বিভব কত হবে। আমরা হচ্ছে এই গোলকের বাইরে হচ্ছে কি তড়িৎ প্রাবল্য এবং বিভব নির্ণয় করব। দ্বিতীয়ত হচ্ছে গোলকের পৃষ্ঠে আমরা তড়িৎ প্রাবল্য এবং বিভব নির্ণয় করব। তাহলে গোলকের পৃষ্ঠে যদি বলে তাহলে এই বিন্দুটা আমরা হচ্ছে কোন বিন্দু বললাম, দেখো এটাকে হচ্ছে বি বিন্দু বললাম। এবং গোলকের হচ্ছে অভ্যন্তরের কোনো বিন্দু, দেখা যাচ্ছে এই বিন্দুর কথা বলতেছে যে সি বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব হচ্ছে কত হবে, এই টাইপের হচ্ছে আমাদের বলতে পারে একটা। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা নিরেট গোলক, তাহলে এই নিরেট গোলকের তোমাকে অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব এই দুটো নির্ণয় করতে বলতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই নিরেট গোলকের পৃষ্ঠে হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয় করতে বলতে পারে। তৃতীয়ত হচ্ছে এই যে গোলকের বাইরে হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলতে পারে। কোন জায়গায় হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব কেমন হবে এই জিনিসটা হচ্ছে আমাদের কি দরকার, বুঝতে পারছো? তো এখান থেকে দেখো যে আমরা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে প্রথমে দেখব। তো ফাঁপা গোলকের এটা মনে করো কেন্দ্র, তো তোমাকে বললাম একটু আগে যে কেন্দ্র থেকে হচ্ছে কত আর দূরত্ব গোলকের বাইরে, এই যে আর দূরত্ব গোলকের বাইরে একটা বিন্দু যেটা হচ্ছে কত দেখো এ। এখান দেখো যে গোলকের পৃষ্ঠে একটা বিন্দু যেটা হচ্ছে কত দেখো বি। ঠিক আছে, এই বিন্দু। এবং গোলকের অভ্যন্তরে একটা বিন্দু যেই বিন্দুর নাম হচ্ছে কত দেখো সি। তো কোথায় প্রাবল্য কেমন হবে এইটা আমরা নির্ণয় করব। তো এখন দেখো যে আমরা যখন এ বিন্দুতে হচ্ছে প্রাবল্য নির্ণয় করব তখন এ বিন্দুকে বিবেচনা করে আমরা হচ্ছে কি করব, এই যে এখানে গোলকের কেন্দ্র ও বিন্দুকে কেন্দ্র করে একটা হচ্ছে গোলক অঙ্কন করব নতুন, বুঝতে পারছো? তাহলে এই যে এইটা যদি তোমার মনে করো যে একটা গোলক হয়, তাহলে এই যে গোলকের পৃষ্ঠে হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র কি দেখো তো, যে আমরা যখন আর দূরত্ব, এটা হচ্ছে কত দূরত্বে ছোট হাতের আর দূরত্বে, আর এটা মনে করো গোলকের ব্যাসার্ধ হচ্ছে কি বড় হাতের আর। তাহলে এই জায়গা থেকে আমাদের ওই বিন্দুতে যদি বের করতে বলে তাহলে গোলকের হচ্ছে আমরা কি পেয়ে গেলাম ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ এইটা হচ্ছে কত দেখো, এইটা হচ্ছে বড় হাতের আর। আর গোলকের এই যে কেন্দ্রে এখানে আছে এই দূরত্বটা আমরা কত বলতেছি, এই যে ও থেকে সি এর দূরত্ব এটাকে বলতেছি হচ্ছে আমরা এই যে এক্স। এবং এখান দেখো ও থেকে এ এর দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি কতটুকু দেখো, এটাকে ছোট হাতের আর বলতেছি। তাহলে এখানে ফাঁপা গোলকের ক্ষেত্রে কোথায় কোন বিন্দুতে প্রাবল্য কত হবে এই জিনিসটা হচ্ছে আমাদের জানা দরকার। তো এখানে দেখো যে আমরা এই দিকে হচ্ছে কি বসাবো, এখানে মনে করো বিন্দু বসাবো। তাহলে বিন্দুটা কি আমাদের, তাহলে একটা প্রথমে হচ্ছে কি ছিল দেখো গোলকের বাইরে ছিল, এটা ছিল না? তাহলে একটা হচ্ছে কোথায় ছিল দেখো, গোলকের বাইরে একটা বিন্দু ছিল, বোঝা গেল? তো এটা বিন্দু। এরপর হচ্ছে কি দেখো, এরপর হচ্ছে প্রাবল্য, যে এই বিন্দুতে প্রাবল্যটা কত এবং এই বিন্দুতে বিভবটা হচ্ছে কত, এই জিনিসটা হচ্ছে আমরা নির্ণয় করব। তো এখান থেকে যদি দেখি আমরা তাহলে গোলকের বাইরে, তাহলে গোলকের বাইরের বিন্দুটার নাম কি দেখো তো, এ বিন্দু না? তাহলে এই জায়গা থেকে আমরা কি গোলকের বাইরে অথবা হচ্ছে কি এ বিন্দুতে হচ্ছে প্রাবল্য কত এবং বিভব কত এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, নির্ণয় করব, এক নম্বর। তারপর হচ্ছে কি দেখো যে গোলকের পৃষ্ঠে কি বললাম, গোলকের কি দেখো গোলকের পৃষ্ঠে, তাহলে গোলকের পৃষ্ঠে যদি আমরা দেখি তাহলে গোলকের পৃষ্ঠে বা হচ্ছে বি বিন্দুতে প্রাবল্য কেমন হবে এই জিনিসটা আমাদের জানা দরকার। এবং হচ্ছে গোলকের কোথায় দেখো অভ্যন্তরে, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে গোলকের কোথায়, গোলকের অভ্যন্তরে বা হচ্ছে কোথায়, বা হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং বিভবটা হচ্ছে কত হবে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো এখান থেকে দেখো প্রাবল্য আমরা যদি নির্ণয় করি তাহলে ই ইকুয়াল টু কী হবে, সি ইন্টু দেখো যে এখানে কিউ আর নিচে হচ্ছে কতটুকু হবে দেখো আর স্কোয়ার, দূরত্ব স্কোয়ার। তো এ বিন্দুর দূরত্বটা কত, এই জায়গা থেকে দূরত্বটা হচ্ছে আর, তাহলে এই জায়গায় তুমি সরাসরি কি বসাতে পারবা আর স্কোয়ার। বিভবের ক্ষেত্রে কি হবে একই জিনিস, দেখো আমরা জানি বিভব ইকুয়াল টু সি কিউ ভাগ হচ্ছে আর, তাহলে সি কিউ ভাগ হচ্ছে আমরা কত লিখতে পারবো দেখো, আমরা লিখতে পারবো আর। গোলকের পৃষ্ঠে বা বি বিন্দুর ক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, ই ইকুয়াল টু সি কিউ ভাগ আর স্কোয়ার, কিন্তু দূরত্বটা এখন কি বড় হাতের আর, তাহলে সি কিউ ভাগ আর স্কোয়ার। বিভবের ক্ষেত্রে কি হবে দেখো, সি কিউ ভাগ হচ্ছে আর, তো এই যে আরটা কতটুক তার ব্যাসার্ধের সমান, তাহলে আর। আমাদের কোথায় প্রবলেম,
প্রবলেমটা হচ্ছে গোলকের অভ্যন্তরে সি বিন্দুতে বিভবটা হচ্ছে কত এবং সি বিন্দুতে প্রাবল্যটা হচ্ছে কত। তো গোলকের অভ্যন্তরে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য সবসময় কি হয়, শূন্য হয়, এবং ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভবটা কতটুকু হয়, দেখো বিভবটা হয় পৃষ্ঠের সমান। তাহলে এই যে এইটার কথা মনে রাখলে আমরা কি করতে পারবো, সহজে অ্যান্সার করতে পারবো। তাহলে এখান থেকে একটা লাইন তুমি মনে রাখবা যে ফাঁপা গোলকের অভ্যন্তরে হচ্ছে বিভব কেমন, বলো, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য হচ্ছে শূন্য। তাহলে এই জায়গা থেকে আমরা এটা মনে রাখবো এভাবে যে ফাঁপা গোলকের অভ্যন্তরে, ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কেমন হয়, দেখো প্রাবল্য শূন্য হয়, এটা। দ্বিতীয়ত হচ্ছে দেখো এই যে ফাঁপা গোলকের কোথায়, ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব কার সমান, দেখো পৃষ্ঠের সমান। তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভবটা কার সমান হয়, পৃষ্ঠের সমান হয়। তাহলে এই দুইটা লাইন হচ্ছে আমাদের মনে রাখা লাগবে যে আমাদের এই যে পৃষ্ঠে যতটুকা কি হবে, দেখো পৃষ্ঠে যতটুকা হচ্ছে বিভব হবে, ফাঁপা গোলকের অভ্যন্তরেও ততটুকা কি হবে, বিভব হবে। শুধু প্রাবল্যটা কি হবে, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্যটা যে কোনো বিন্দুতে কত হবে, 0। এই বিন্দু বলো, 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 এগুলো প্রত্যেকটা জায়গাতে প্রাবল্যটা কি হবে, দেখো প্রাবল্যটা হচ্ছে শূন্য হবে। তাহলে এইটুক বোঝা গেল। এখন দেখো তাহলে এই জায়গা থেকে যে ফাঁপা গোলকের অভ্যন্তরের যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত, বলো, বলো ফাঁপা গোলকের, হ্যাঁ, তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরের, ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে ফাঁপা গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে ফাঁপা গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে প্রাবল্য কি হবে, দেখো প্রাবল্য হচ্ছে শূন্য হয়, ঠিক আছে। তাহলে এই যে এই কয়টা জিনিস আমাদের মনে রাখলেই হবে এখান থেকে। তো আমাদের এই জায়গা থেকে আমরা কি দেখব, দেখো নিরেট গোলক দেখব। তাহলে ফাঁপা গোলক এবং হচ্ছে আমাদের কি নিরেট গোলক। তো নিরেট গোলক যে দেখব তার আগে হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা হচ্ছে গ্রাফগুলো হচ্ছে দেখে নেব, বুঝতে পারছো কি, আমরা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে কি করব, গ্রাফগুলো হচ্ছে দেখব যে কোথায় বিভবের গ্রাফ হচ্ছে কেমন হবে এবং প্রাবল্যের গ্রাফ হচ্ছে কেমন হবে। তো ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা হচ্ছে আমরা কিসের গ্রাফ পাবো, দেখো একটা হচ্ছে প্রাবল্যের গ্রাফ পাবো আমরা, বোঝা গেল। আর একটা হচ্ছে কিসের গ্রাফ, দেখো একটা হচ্ছে বিভবের কি পাবো, বিভবের হচ্ছে গ্রাফ পাবো। তাহলে দুইটা গ্রাফ, একটা হচ্ছে প্রাবল্যের গ্রাফ এবং একটা হচ্ছে কিসের গ্রাফ, দেখো একটা হচ্ছে বিভবের গ্রাফ। তো আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে কি, দেখো একটা এক্স অক্ষ, একটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমাদের কি মনে করো যে গোলকের হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে গোলকের কেন্দ্র। তো তুমি যদি একটা গোলক চিন্তা করো এটাকে কেন্দ্র করে, তুমি যদি এই যে এরকম একটা কি দেখো, এরকম একটা হচ্ছে গোলক চিন্তা করো, তাহলে এটা তার কি, দেখো তো এটা তার পৃষ্ঠ না, তাহলে এইটা হচ্ছে গোলকের কি, দেখো গোলকের পৃষ্ঠ। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কতটুক, দেখো দূরত্বটা হচ্ছে আর, ঠিক আছে, তাহলে এইটুক। তাহলে এখন তুমি দেখো যে প্রাবল্যের গ্রাফটা যদি দেখি তাহলে আমরা কি দেখলাম, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্যটা শূন্য দেখলাম না, দেখো তো যে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্যটা আমরা কি দেখলাম, শূন্য। তাহলে এখানে গ্রাফের ক্ষেত্রে এই যে দেখো এই পর্যন্ত আমাদের প্রাবল্যটা কি হবে, শূন্য হবে। তারপর দেখো যে ফাঁপা গোলক থেকে তুমি হচ্ছে এতই যত যাবা সেটা হচ্ছে কি প্রাবল্যটা হচ্ছে বাড়তে থাকবে। দেখো যে প্রাবল্যটা হচ্ছে কি, প্রাবল্যটা হাইস্ট হবে, কারণ হচ্ছে এই আর দূরত্বটা হচ্ছে এই আর দূরত্বের চাইতে কি ছোট। তাহলে এই বিন্দুতে প্রাবল্যটা কি পাবা, প্রাবল্যটা হচ্ছে সর্বোচ্চ পাবা। কোথায় কোথায় সর্বোচ্চ পাবা, তুমি হচ্ছে বি বিন্দুতে, মানে হচ্ছে তুমি পৃষ্ঠে সর্বোচ্চ পাবা এই যে প্রাবল্যটা। তো আস্তে আস্তে তুমি এই জায়গা থেকে দেখলা যে ই ব্যস্তানুপাতিক হচ্ছে কত, আর স্কোয়ার,
ঠিক আছে না? তার মানে এই যে এইটা হচ্ছে কেমন গ্রাফ হবে দেখো, ব্যস্তানুপাতিকের গ্রাফ হবে, মানে যত হচ্ছে দূরত্ব বাড়বে তত হচ্ছে ই এর মানটা আস্তে আস্তে কি হবে, কমবে। তাহলে এখানে দূরত্বের সাথে সাথে কি হইতেছে দেখো, দূরত্বের সাথে সাথে প্রাবল্যের মানটা হচ্ছে কমতেছে। তাহলে আমাদের প্রাবল্যের গ্রাফটা কেমন আমরা পাইলাম, এই জায়গা থেকে দেখো যে এদিকে যদি আমরা এক্স দূরত্ব নিই আর এদিকে যদি ওয়াই আমরা কি দিই দেখো, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে প্রাবল্য দিই, কি বললাম, ওয়াই অক্ষ বরাবর যদি প্রাবল্য দিই আর এক্স অক্ষ বরাবর যদি আমরা কি দিই দেখো, দূরত্ব দিই, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে দেখো, যে এইটা মনে করো যে এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু আর এইটা হচ্ছে কি আর মানে হচ্ছে গোলকের কি, গোলকের হচ্ছে পৃষ্ঠ। তাহলে গোলকের পৃষ্ঠে তুমি হচ্ছে প্রাবল্যটা কি পাবা, সর্বাধিক পাবা। আস্তে আস্তে যত দূরত্বে যাবা সেটা হচ্ছে কি থাকবে, কমতে থাকবে। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাবল্যের গ্রাফ ফাঁপা গোলকের অভ্যন্তরের ক্ষেত্রে। বোঝা গেছে? এখন বিভবের গ্রাফটা কেমন হবে তুমি এদিকে দেখো, বিভবের গ্রাফটা যদি দেখি আমরা, তাহলে এই পাশে হচ্ছে কি থাকবে দেখো, এই পাশে হচ্ছে দূরত্ব থাকবে। দেখো বিভবের গ্রাফের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর হচ্ছে কি দিলাম, দূরত্ব, এবং অয় অক্ষ বরাবর হচ্ছে কি দেখো, অয় অক্ষ বরাবর হচ্ছে বিভব। তো এই যে এখান দেখো যে আমাদের এই দিক বরাবর মনে করো যে এই যে এইটা হচ্ছে আর ব্যাসার্ধের একটা হচ্ছে গোলক, এই জায়গায় যদি আমরা এরকম একটা গোলক বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে কত ব্যাসার্ধের দেখো, সেটা হচ্ছে মনে করো যে আর ব্যাসার্ধের হচ্ছে একটা গোলক বিবেচনা করলাম। তাহলে আমরা কি দেখছি দেখো তো, এখানে আমরা একটু আগে দেখলাম যে গোলকের অভ্যন্তরে ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব সেটা হচ্ছে তার পৃষ্ঠের সমান। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে এই জায়গা থেকে এই যে এই অভ্যন্তরে বিভব দেখো, এগুলা কি অভ্যন্তরের বিন্দু না, এই বিন্দুগুলা অভ্যন্তরে না ফাঁপা গোলকের, তাহলে এগুলা অভ্যন্তর, এটা পৃষ্ঠ, তাহলে অভ্যন্তর থেকে পৃষ্ঠ এই যে এই বিভবটা কি থাকবে, সেম থাকবে। এবং তুমি কি দেখলা যে ভি ব্যস্তানুপাতিক হচ্ছে কি 1/r, এটা লিখতে পারবা, কারণ তুমি কি জানো ভি ইকুয়াল টু হচ্ছে সি কিউ ভাগ কত আর। তাহলে ভি ব্যস্তানুপাতিক আর, তাহলে এই যে এই দিকের গ্রাফটা কেমন হবে তখন, এই দিকের গ্রাফটা হচ্ছে এই যে এইভাবে তখন নামতে থাকবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমরা কিসের বিভব পেয়ে গেলাম দেখো, ফাঁপা গোলকের ক্ষেত্রে বিভবের গ্রাফ, এবং ফাঁপা গোলকের বিভিন্ন বিন্দুতে হচ্ছে কি প্রাবল্যের গ্রাফটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তাহলে প্রাবল্যের গ্রাফ বললে আমাদের কোনটা, এইটা, আর যদি বিভবের গ্রাফ বলে তাহলে বিভবের গ্রাফটা কেমন হবে দেখো, এইটা। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম দেখো, এটা হচ্ছে আমরা ফাঁপা গোলকের ক্ষেত্রে নির্ণয় করে ফেললাম এবং বিভবগুলো দেখলাম, ফাঁপা গোলকের কোন বিন্দুতে কেমন হবে বিভব, কেমন হবে প্রাবল্য, কত হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখে ফেললাম। এখন আমরা কি করব দেখো, এখন আমরা হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে দেখব। নিরেট গোলক, তো নিরেট গোলকের কেন্দ্রে মনে করো যে কতটুক চার্জ আছে, নিরেট গোলকের কেন্দ্রে হচ্ছে কিউ চার্জ আছে, ঠিক আছে। তো গোলকের পৃষ্ঠে প্রাবল্য কি হয়, গোলকের পৃষ্ঠে হচ্ছে প্রাবল্য সর্বোচ্চ হয়। এটা মনে রাখবা যে গোলকের পৃষ্ঠে কি হয়, গোলকের পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ। বুঝতে পারছো? গোলকের পৃষ্ঠে প্রাবল্যটা কি হয়, গোলকের পৃষ্ঠে প্রাবল্যটা সর্বোচ্চ হয়। তো এখান থেকে যদি দেখি আমরা, তাহলে গোলকের এই যে এই কেন্দ্রবিন্দু থেকে মনে করো বাইরে যে কোনো একটা বিন্দু, এই যে এ বিন্দু, এ বিন্দুর দূরত্বটা হচ্ছে কত, ছোট হাতের কত আর। আমরা এর কোথায় আর বিন্দু নিতে পারবো দেখো, আমরা হচ্ছে পৃষ্ঠে একটা বিন্দু নিলাম, এই পৃষ্ঠের বিন্দু দেখো তো, এই বিন্দুটা হচ্ছে বি, এবং এর অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা কত দেখো, এই বিন্দুটা হচ্ছে সি। তো এখানে দেখো তিনটা বিন্দু নিলেই তো গোলকের আশপাশে যত এলাকা আছে সব এলাকা কি আমাদের কাভার হয়ে যাবে। তো এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে আমরা কি দেখতেছি, এই যে গোলকের এই যে ও বিন্দু থেকে হচ্ছে এ বিন্দুর দূরত্বটা ছোট হাতের আর, এবং আমরা এই যে গোলকের ব্যাসার্ধটা ধরে নিলাম বড় হাতের আর, তাহলে এই আরটা অবশ্যই কি ছোট হাতের আরটা বড় হাতের আরের চাইতে বড়। তো এখান থেকে দেখো যে যখন তুমি প্রাবল্য এবং বিভব নির্ণয় করবা, তাহলে এই যে এই জায়গায় হচ্ছে আমরা দিব কি দেখো, এখানে হচ্ছে বিন্দু, আর এদিকে দেখো যে এখানে হচ্ছে প্রাবল্য, আর এখানে কি দেখো, এখানে হচ্ছে বিভব। তো আমরা এই তিনটা জিনিস হচ্ছে কি করব, নির্ণয় করব। তো এখান থেকে তুমি দেখো যে বিভবের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কোন বিন্দুতে বের করব, এ বিন্দুতে। তাহলে এ বিন্দুটা কি গোলকের কোথায়, গোলকের বাইরে না, তাহলে এই জায়গা থেকে আমরা এ বিন্দুতে বা হচ্ছে কি লিখতে পারবো দেখো, বা হচ্ছে গোলকের কোথায়, গোলকের বাইরে। তাহলে গোলকের বাইরে হচ্ছে আমরা কি নির্ণয় করব, প্রাবল্য এবং বিভব নির্ণয় করব। আর আরেকটা হচ্ছে কি দেখো, বি বিন্দুতে
বা হচ্ছে গোলকের কোথায়, দেখো গোলকের হচ্ছে পৃষ্ঠে এটা। আর একটা হচ্ছে আমরা কোথায় নির্ণয় করব, দেখো যে সি বিন্দুতে বা হচ্ছে কি লেখা যাবে, দেখো যে গোলকের হচ্ছে অভ্যন্তরে। তাহলে গোলকের অভ্যন্তরে হচ্ছে প্রাবল্য লেখা যাবে। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা যদি দেখি তাহলে প্রাবল্য ই ইকুয়াল টু আমরা কত জানি, সি কিউ ভাগ হচ্ছে আর। তো আমরা যদি গোলকের বাইরের কোনো বিন্দু দেখি তাহলে দূরত্বটা তখন কি ছোট হাতের আর না, তাহলে এই জায়গায় তখন আমরা কি বসাবো, ছোট হাতের আর স্কোয়ার, সি কিউ ভাগ আর স্কোয়ার। তো এখানে বিভবের ক্ষেত্রে কি দেখো, বিভবের ক্ষেত্রে তুমি জানো সি কিউ ভাগ কত আর। তাহলে এখানে আমাদের কোনো ঝামেলা নাই। ঠিক এটার ক্ষেত্রেও দেখো পৃষ্ঠের ক্ষেত্রেও আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে সি কিউ ভাগ হচ্ছে আর। তো এখন পৃষ্ঠের দূরত্বটা কত, বড় হাতের আর, এজন্য সি কিউ ভাগ কত আর স্কোয়ার বসলো। বিভবের ক্ষেত্রে কি হবে দেখো, সি কিউ ভাগ হচ্ছে সরাসরি আর। তাহলে আমাদের ঝামেলা কোথায়, আমাদের ঝামেলা হচ্ছে অভ্যন্তরে। সি বিন্দুতে প্রাবল্য হচ্ছে কত, এইটা। তো এই জায়গাতে আমাদের মোটামুটিভাবে এই যে এইগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে একই হয়। ফাঁপা গোলক নিরেট গোলকের ক্ষেত্রে একই হয়, বাইরের বিন্দু পৃষ্ঠের বিন্দু এগুলোর ক্ষেত্রে। আমাদের ঝামেলা লাগে কোথায়, অভ্যন্তরে। তো ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি ছিল, একটু আগে দেখলাম আমরা, ছিল হচ্ছে 0। আর এখন দেখো ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0 না, তুমি কি বসাবা, সি কিউ। এবং দূরত্ব সি কিউ ভাগ কত জানি আমরা, আর স্কোয়ার জানি না, তো এখানে হবে আর কিউব। এবং এখানে দেখো যে কত দূরত্বে ছিল, এক্স দূরত্বে, যার কারণে এখানে একটা এক্স গুণ হবে। জিনিসটা হচ্ছে এইভাবে মনে রাখবা তুমি, যে ই ইকুয়াল টু পৃষ্ঠটা আগে তুমি বসাই দেবা, যে পৃষ্ঠে হচ্ছে তড়িৎ প্রাবল্য কত সেটা তুমি বসাই দাও। শুধু পৃষ্ঠের তড়িৎ প্রাবল্যের সাথে তুমি এক্স ভাগ আরটা কি দিবা, এখানে গুণ দিবা। তাহলে তুমি কি পেয়ে যাবা, সি বিন্দুতে বা এর অভ্যন্তরে হচ্ছে তড়িৎ প্রাবল্য কত হবে, এই যে এই সূত্রটা পেয়ে যাবা। আর বিভবের ক্ষেত্রে কি হবে দেখো, বিভবের ক্ষেত্রে পৃষ্ঠের সমানই হবে, ওই আগের মতোই, বুঝতে পারছো। তাহলে বিভবের ক্ষেত্রে কি হবে, বিভবের ক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠের সমানই হবে। তো এই সূত্রটা আমরা হচ্ছে গাউসের সূত্র দিয়ে হচ্ছে প্রমাণ করে নিয়ে আসতে পারি। কোথা থেকে, ওই গাউসের সূত্র থেকে। তো আমাদের দরকার নাই, আমরা কি করব না, আমাদের হচ্ছে এই প্রতিপাদন লাগবে না, সো হচ্ছে আমরা এটা বেরও করব না। তো আমাদের লাগবে কি জানো, যে আমাদের হচ্ছে এই নিরেট গোলকের ক্ষেত্রে প্রাবল্য এবং হচ্ছে বিভব নির্ণয়ের গ্রাফ লাগবে, ঠিক আছে। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে, তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে এক হচ্ছে কি দেখো, প্রাবল্যের গ্রাফ প্রথমে লাগবে, যেটা সেটা হচ্ছে কিসের গ্রাফ, প্রাবল্যের গ্রাফ, ঠিক আছে। আর আরেকটা বের করব আমরা কিসের গ্রাফ, দেখো আমরা বের করব হচ্ছে বিভবের গ্রাফ, যে বিভবের গ্রাফটা হচ্ছে কেমন হয়। তাহলে প্রাবল্যের গ্রাফ এবং হচ্ছে কি, এবং হচ্ছে বিভবের গ্রাফ। তো এই দুইটা গ্রাফ হচ্ছে আমাদের লাগবে। তো এখান দেখো যে আমরা যদি দেখি তাহলে আমরা ফাঁপা গোলকের ক্ষেত্রে দুইটা হচ্ছে আমরা কি করছিলাম, গ্রাফ নির্ণয় করছিলাম না। তো এখানেও হচ্ছে আমরা কি দুইটা গ্রাফ হচ্ছে কি দেখব। তাহলে এই পাশে হচ্ছে আমরা কি দিলাম, প্রাবল্য, আর এক্স অক্ষ বরাবর আমরা কি দিছি, দূরত্ব। বিভবের ক্ষেত্রেও এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা কি দূরত্ব দিলাম এখানে। আর এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা দিলাম সেটা হচ্ছে কি বিভব। তো এখন আমরা কি করব দেখো, যে নিরেট গোলকের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রাবল্য কি 0 দেখলাম নিরেট গোলকের ক্ষেত্রে, না। তুমি নিরেট গোলকের ক্ষেত্রে আরটা যদি তোমার কি হয় দেখো, আরটা যদি তোমার ধ্রুবক হয়, তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে ই সমানুপাতিক, এই যে এক্স লিখতে পারবা না তুমি, দেখো তো ই সমানুপাতিক এক্স লিখতে পারবা না। তাহলে এই জায়গা থেকে কি হচ্ছে, এই যে এর পৃষ্ঠ পর্যন্ত, এর পৃষ্ঠ পর্যন্ত, এই যে আর ই পর্যন্ত এর প্রাবল্যের মানটা সমানুপাতিক হারে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছো। তাহলে এর পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে এই যে ই এর ভ্যালুটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তারপর পৃষ্ঠে কি হচ্ছে, পৃষ্ঠে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে। দেখো এই জায়গায় যদি তুমি দেখো ভ্যালুগুলা, তাহলে পৃষ্ঠে কি হবে, পৃষ্ঠে হচ্ছে সর্বোচ্চ হবে, এই যে পৃষ্ঠে হচ্ছে সর্বোচ্চ হবে, কারণ আর এর মানটা এই আর এর চাইতে ছোট। বড় হাতের মানটা কি, বড় হাতের আর এর মানটা হচ্ছে কি ছোট হাতের আর এর মানের চাইতে ছোট। তাহলে এজন্য পৃষ্ঠে সর্বোচ্চ হবে। আস্তে আস্তে কি হবে দেখো, আস্তে আস্তে এই ভ্যালুটা কমতে থাকবে। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, নিরেট গোলকের ক্ষেত্রে গ্রাফ হবে আমাদের এরকম। আর ফাঁপা এই যে নিরেট গোলকের ক্ষেত্রে বিভবের গ্রাফ কেমন হবে, তুমি বিভবটা দেখো, যে পৃষ্ঠে বিভব এবং হচ্ছে কোথায় বিভব, দেখো বি বিন্দুতে বিভব, পৃষ্ঠে বিভব এবং অভ্যন্তরে বিভব, এই বিভবটা কি সমান। তাহলে তুমি এখানে যদি দেখো যে গোলকের ব্যাসার্ধ আর, তাহলে এই যে আর দূরত্ব পর্যন্ত বিভবটা কি থাকবে, আর দূরত্ব পর্যন্ত বিভবটা হচ্ছে
সমান থাকবে। তারপর বিভবটা আস্তে আস্তে কি হবে দেখো, কমতে থাকবে ব্যস্তানুপাতিক আকারে। ভি ব্যস্তানুপাতিক কত দেখো তো 1/r না, আর ই ব্যস্তানুপাতিক কত দেখো তো 1/r² না। তো এটা একটু বেশি হচ্ছে খাড়া হবে এরকম, আর এটা একটু কম হবে, এই তো আর কি। তাহলে এভাবে হচ্ছে কি থাকবে, এভাবে হচ্ছে কমতে থাকবে। তাহলে এটা বিভবের গ্রাফ নিরেট গোলকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি দেখো নিরেট গোলকের ক্ষেত্রে প্রাবল্যের গ্রাফ। তাহলে তুমি যাতে কোশ্চিন দেখে বুঝতে পারো যে নিরেট গোলকের ক্ষেত্রে প্রাবল্যের গ্রাফ এবং বিভবের গ্রাফ কোথায় হচ্ছে কেমন হবে, এ বুঝছো? পারবা কি? এখানে দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের চার্জ 4 × 10⁻⁶ কুলম্ব। কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে হচ্ছে বিভব নির্ণয় করো। পারবা না? এখানে বলতেছে দেখো, তোমাকে বলে নাই যে এটা হচ্ছে কেমন, এই জিনিসটা তোমাকে বল নাই যে এটা হচ্ছে নিরেট গোলক নাকি ফাঁপা গোলক। তো তুমি যে কোনো একটা হচ্ছে কি গোলক ধরে নাও, কারণ নিরেট গোলকের ক্ষেত্রে বিভব যা, নিরেট গোলকের ক্ষেত্রে হচ্ছে কি বিভব যা, ফাঁপা গোলকের ক্ষেত্রেও হচ্ছে বিভব একই। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে কি যে কোনো একটা দিয়ে করলেই হবে, বিভবের সূত্রগুলো একই থাকে, যার কারণে কোনো কি হয় না, প্রবলেম হয় না। প্রাবল্যের সূত্রে কি থাকে দেখো, প্রাবল্যের সূত্রে হচ্ছে ভিন্নতা থাকে। তো আমরা এখানে দেখো যে মনে করো এই যে এখানে বলে দিছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের চার্জ, মানে চার্জ কোথায় দেখো কেন্দ্রে, তাহলে কেন্দ্রে চার্জটা কত 4 × 10⁻⁶ হচ্ছে কত কুলম্ব। ঠিক আছে? তো এইটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত সেন্টিমিটার দেখো 5 সেন্টিমিটার। তোমাকে কোন বিন্দুতে বের করতে বলছে দেখো 4 সেন্টিমিটার হচ্ছে দূরের কোনো বিন্দুতে হচ্ছে প্রাবল্য নির্ণয় করতে, বিভব নির্ণয় করতে বলছে। তাহলে এখানে তুমি কি কি জানো দেখো, এখানে তুমি এই যে এর ব্যাসার্ধের মানটা জানো, সেটা হচ্ছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যেটাকে আমরা 0.05 কত দেখো মিটার বলতে পারবো। কিউ এর ভ্যালুটা কত দেখো 4 × 10⁻⁶ কত 6, তাহলে 10⁻⁶ কুলম্ব। এখন তোমার কাছে চাইছে কি ভি এর ভ্যালুটা। তো তুমি কি জানো বলো, বিভব ভি = তুমি কি জানো যে পৃষ্ঠের সমান না, যে গোলকের অভ্যন্তরে বিভব তার পৃষ্ঠের বিভবের সমান না। পৃষ্ঠে যে বিভব হবে, মনে করো যে এই যে এটা হচ্ছে কোন বিন্দু, এ বিন্দু, তো এই যে এ বিন্দুতে যে বিভব হবে এটা যদি বি বিন্দু হয়, তাহলে বি বিন্দুতে সেই বিভব হবে না। তাহলে ভি এ = কত হবে দেখো তো, ভিবি হবে না, অভ্যন্তরের বিভব আর পৃষ্ঠের বিভব সমান না। তাহলে এই জায়গা থেকে সি এর ভ্যালু কত 9 × হচ্ছে 10⁻৯, চার্জের ভ্যালুটা কত দেখো 4 × 10⁻⁶ কত 6, আর আর এর ভ্যালুটা কত দেখো 0.05। তাহলে এই যে এই পৃষ্ঠের বিভব বের করলে তুমি এই যে 4 সেন্টিমিটার দূরে বিভব কতটুকু সেটা পেয়ে যাবে। এই ভ্যালুটুকু কতটুকু আসে 2 × 10⁵, 7.2 × 10⁵ কত দেখো 5। তাহলে বিভবটা আমরা পেয়ে গেলাম 7.2 × 10⁵ ভোল্ট। বোঝা গেল? তাহলে এটাই আনসার না, এটাই হচ্ছে কি এ বিন্দুর বিভব, এটাই হচ্ছে কি বি বিন্দুর বিভব। এ বিন্দু এবং বি বিন্দুর বিভবটা কি একই। এখানে কোনো পরিবাহীর বিভব 1 একক বাড়াতে যে পরিমাণ চার্জ বা বিভবের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে। ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এখন দেখো যে ধারকত্ব, তাহলে আমরা কি বললাম যে কোনো পরিবাহীর বিভব কি করব 1 একক বাড়াবো। 1 একক বাড়াতে যে পরিমাণ চার্জের হচ্ছে প্রয়োজন হবে আমাদের, বা আধানের, বিভবের না, চার্জ বা হচ্ছে আধানের প্রয়োজন হবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা আধান ধারকত্ব বলবো। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে পরিবাহীর ধারকত্ব, এর এককটা কি? ফ্যারাড। বাস্তবে মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড এই যে এককেই কি হয় ব্যবহৃত হয়। কারণ সাধারণ পরিবাহীর ধারকত্ব কি হয়? খুবই ছোট হয়। সাধারণত পরিবাহীর ধারকত্ব কি হয়? খুবই ছোট হয়, যার কারণে আমরা এই যে এই ফ্যারাড এককটা কি সাধারণত বাস্তবে হচ্ছে ব্যবহার করি না। বাস্তবে আমরা কোনগুলা ব্যবহার করি? মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, তারপর হচ্ছে কি দেখো পিকোফ্যারাড, এই যে এই এককগুলা ব্যবহার করি। ধারকের চার্জ ধারণ ক্ষমতাকে কি বলি আমরা? ধারকত্ব বলি। একটা ধারক যে পরিমাণ চার্জ ধারণ করতে পারবে সেটাকে আমরা কি বলবো? তার চার্জ ধারণ
ধারকের ধারকত্ব হচ্ছে বলবো ক্ষমতাকে, চার্জ ধারণের ক্ষমতাকে আমরা কি বলবো সাধারণত ধারকত্ব বলবো, এটা বলা আছে এখানে। তাহলে আর কি বলা হয়, আর কিভাবে ধারকত্বের হচ্ছে আমরা সংজ্ঞা দিতে পারি, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে কি বলবো আমরা ধারকত্ব বলবো। তো আমাদের এত কিছু লাগবে না, আমরা হচ্ছে কি শুধু এটা জানলাম যে কোনো পরিবাহীর বিভব যদি আমরা কি করি 1 একক বাড়াতে চাই, তাহলে যতটুকু আমাদের চার্জের পরিমাণ প্রয়োজন হবে বা বিভবের প্রয়োজন হবে তাকে আমরা কি বলবো, সেই আধানের ধারকত্ব বলবো। তো এখান থেকে দেখো যে আমরা যদি বলি যে এখানে হচ্ছে ধারকত্ব, এই ধারকত্বের এককটা কি, এককটা হচ্ছে ভোল্ট। তো এখান তুমি একটা জিনিস দেখো যে কোনো পরিবাহীর বিভব, কোনো পরিবাহীর বিভব ভি একক বাড়াতে, মনে করো যে ভি পরিমাণ হচ্ছে তুমি বাড়াবা, তাহলে কোনো পরিবাহীর বিভব ভি একক বাড়াতে চার্জের প্রয়োজন কতটুকু আমরা বললাম হচ্ছে কিউ কুলাম। তাহলে অতএব দেখো কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বা 1 একক বাড়াতে চার্জের প্রয়োজনটা কত হবে আমাদের, কিউ ভাগ কত দেখো ভি। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা একটু আগে দেখলাম যে ধারকত্বটা হচ্ছে কি, কোনো পরিবাহীর ধারকত্ব হচ্ছে যে 1 ভোল্ট বিভব পার্থক্য বাড়াতে যতটুকু হচ্ছে চার্জের প্রয়োজন সেটাই হচ্ছে কি পরিবাহীর ধারকত্ব। তাহলে এই যে এই জায়গা থেকে দেখো যে অতএব পরিবাহীর ধারকত্ব সি ইকুয়াল টু আমরা তাহলে কত লিখতে পারবো, কিউ ভাগ হচ্ছে ভি লিখতে পারবো। তাহলে সি ইকুয়াল টু কত দেখো, সি ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ ভি, আমরা সূত্র পেয়ে গেলাম। তাহলে এই যে এই সূত্রটা আমাদের কি কাজে লাগবে যে পরিবাহীর ধারকত্ব সি ইকুয়াল টু কতটুকু, সি ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ ভি। তো এখানে আমরা কি দেখছিলাম দেখো, একটু আগে আমরা এককগুলা দেখলাম যে ব্যবহৃত একক যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো হচ্ছে আমরা কি দেখলাম দেখো, মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড। এই যে এই এককগুলা দিয়েই দেখবা যে বেশিরভাগ সময় কি ম্যাথ থাকবে, ফ্যারাড এককে ম্যাথটা কি খুব কম পরিমাণ থাকে। তো আমরা যদি এই এককটা বের করি দেখো যে এককটা যদি আমরা দেখি তাহলে সি ইকুয়াল টু আমরা কি দেখলাম, কিউ ভাগ ভি দেখলাম। তাহলে চার্জের একক কুলম আর এই যে বিভবের একক হচ্ছে কি দেখো ভোল্ট। তাহলে এটাকে কেমন লেখা যায়, কুলম পার ভোল্ট লেখা যায় না। দেখো এই কুলম পার ভোল্টকে একবারে কি লেখা যায় দেখো, ফ্যারাড লেখা যায়। কি বললাম, কুলম পার ভোল্টকে একবারে কি লেখা যায়, এটাকে ফ্যারাড লেখা যায়। তো তোমার প্রশ্নে এরকম আসতে পারে যে 1 ফ্যারাড সমান হচ্ছে নিচের কোনটি, তখন কি হবে 1 কুলম পার হচ্ছে ভোল্ট, 1 কুলম ভোল্ট 1 কুলম পার ভোল্ট, এই যে এইভাবে তখন অপশানে থাকবে। তাহলে তোমাকে কি 1 ফ্যারাড ইকুয়াল টু বুঝতে হবে যে 1 কুলম পার ভোল্ট, বুঝতে পারছো কি। তাহলে এখান থেকে দেখো যে 1 ফ্যারাড সমান কত পেয়ে গেলে দেখো 1 কুলম পার ভোল্ট। তো 1 ফ্যারাড সমান হচ্ছে চার্জের পরিমাণ হচ্ছে কতটুকু যদি তোমাকে বলে, তাহলে এটা মনে রাখবা জাস্ট যে 96,000 কত 500 কুলম হচ্ছে চার্জ, ঠিক আছে। তাহলে এইটুক মনে রাখলেই হবে। এখন যদি তোমাকে বলা হয় যে এরকম কোশ্চিন একটা যে 1 ফ্যারাড বলতে কি বুঝো, তোমাকে একটা কোশ্চিন দিল যে 1 ফ্যারাড বলতে কি বুঝো, তাহলে এটা দ্বারা তুমি কি বুঝবা বলতো, যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে চার্জের পরিমাণ হচ্ছে কতটুকু প্রয়োজন আমাদের, দেখো তো চার্জের প্রয়োজন হচ্ছে 1 কুলম। তাহলে সেটাকে আমরা কি বলবো, 1 ফ্যারাড বলবো না। যদি তোমাকে বলতো যে 50 ফ্যারাড বলতে কি বুঝো, তাহলে তুমি কি বলতা দেখো, কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 50 কুলম চার্জের প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা কি বলতাম, 1 ফ্যারাড বলতাম। বোঝা গেছে কি। তাহলে এই জায়গা থেকে দেখো যে এইগুলা তুমি কি এইগুলা হচ্ছে পারবা। তো মূলত দেখো যে আমাদের এই জিনিসটা প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম দেখো যে আমাদের ফ্যারাড একক যে আছে, ফ্যারাড যে একক আছে, এই ফ্যারাড এককটা হচ্ছে কি সাধারণত বড় একক, যার কারণে ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় কি মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, তারপর কি দেখো পিকোফ্যারাড। তাহলে এই জায়গা থেকে তুমি মনে রাখবা যে মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড, এই যে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে ব্যবহৃত একক। বোঝা গেল। তাহলে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে ব্যবহৃত একক। এই কমপ্লিট ঝামেলা আছে এইটুকু বলো। তাহলে পরিবাহীর ধারকত্ব কি, এটুক তো কমপ্লিট।
দেখো আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে গোলকের ধারকত্ব। তো মনে করো যে এইটা হচ্ছে একটা কি গোলক, তাহলে গোলকের কেন্দ্রে কি আছে, চার্জ আছে। কতটুকু চার্জ আছে, মনে করো যে কিউ পরিমাণে কি আছে, কিউ পরিমাণে হচ্ছে চার্জ আছে গোলকের কেন্দ্রে। তো একটু আগে তুমি সূত্র কি দেখলে দেখো তো, গোলকের ক্ষেত্রে আমরা ধারকত্ব নির্ণয় করব। তো আমরা একটু আগে হচ্ছে কি ধারকত্বের হচ্ছে সূত্র দেখলাম না, যে সি ইকুয়াল টু কত, কিউ ভাগ ভি। তো এখানে চার্জটা কত, ছোট হাতের কিউ, তাহলে কিউ ভাগ কত হবে দেখো, কিউ ভাগ হচ্ছে ভি হবে। তাহলে এই জায়গা থেকে ভি ইকুয়াল টু কত হবে দেখো তো, কিউ ভাগ হচ্ছে সি হবে না, তাহলে এই যে কিউ ভাগ সি, এটাকে তুমি হচ্ছে 1 নম্বর দিয়ে দাও। আবার দেখো আমরা কিন্তু বিভবের সূত্র জানি, ঠিক আছে। ভি ইকুয়াল টু আমরা কত জানি বলতো, 1/4πε0, আর এখানে হচ্ছে কত, কিউ ভাগ হচ্ছে আর। তো এই যে এই সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে কয় নম্বর দেখো, এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তো এটা কোন মাধ্যমের ক্ষেত্রে সূত্র বলো, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ হয়। তাহলে এখানে 1 ও 2 হতে আমরা যদি দেখি 1 ও 2 হতে, তো তুমি 1 ও 2 হতে যদি বামপক্ষ সমান লিখো, তাহলে এখান থেকে কি লিখতে পারবা দেখো তো, কিউ ভাগ সি ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 কিউ ভাগ কত দেখো তো আর। তাহলে এখান থেকে কিউ কিউ কাটাকাটি গেলে তুমি আড়াআড়ি গুণ করলে সি ইকুয়াল টু কত লিখতে পারবা, 4πε0 কত দেখো আর, এটা লিখতে পারবা না। তাহলে এই যে এখান দেখো এই জায়গা থেকে আমরা সূত্র পেয়ে গেলাম যে সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু 4πε0 আর। এটা হচ্ছে কোন মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এটা হচ্ছে কোন মাধ্যমে দেখো, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি বলে যে কোনো গোলকের হচ্ছে ধারকত্ব নির্ণয় করো, এত ব্যাসার্ধের একটা গোলক তোমাকে বলে দিল মনে করো, তাহলে এই গোলকের হচ্ছে একটা ব্যাসার্ধ হচ্ছে কতটুকু, এই ব্যাসার্ধটা মনে করো যে আর বলে দিছে যে তুমি এই গোলকটার হচ্ছে ধারকত্ব নির্ণয় করো, তাহলে তুমি কোন সূত্র ইউজ করতে পারবা, সি ইকুয়াল টু 4πε0 আর। এগুলা এমসিকিউতে আসতে পারে। এখানে যে সিটা দেখতেছো, এই যে ধারকত্বটা, এইটা হচ্ছে কিউ এর কি সমানুপাতিক। কিউ এর মান যত বাড়বে ধারকত্ব তত কি হবে দেখো, ধারকত্ব তত হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে চার্জ বেশি দিলে ধারকত্ব বেশি কি পাওয়া যাবে। তাহলে এই জায়গা থেকে চার্জের পরিমাণ যত বাড়বে ধারকত্বর পরিমাণ তত কি হবে, ধারকত্বের পরিমাণ তত হচ্ছে বৃদ্ধি পাবে আস্তে আস্তে। বোঝা গেল, চার্জের পরিমাণ হচ্ছে যত বেশি হবে ধারকত্ব তত কি হবে, ধারকত্ব তত হচ্ছে বেশি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের হইল। তো মূলত আমাদের আরও একটা জিনিস দরকার, যেটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে হইল। এখন যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, তো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো, ভি ইকুয়াল টু 1/4π, তখন কি এপসাইলন নট হবে না এপসাইলন হবে, এপসাইলন। কিউ ভাগ কত দেখো, কিউ ভাগ হচ্ছে আর। এটা হচ্ছে কয় নম্বর দেখো, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা যে 1 ও 3 হতে, তো 1 নম্বর সমীকরণ তো আমরা একটা পাইছি আগে। তো 1 নম্বর সমীকরণটা কি পাইছিলাম, এই যে দেখো ভি ইকুয়াল টু কিউ ভাগ সি। তো 1 ও 3 হতে যদি আমরা লিখি, তাহলে এই যে ভি ইকুয়াল টু কিউ ভাগ সি, তাহলে এখানে কিউ ভাগ সিটা বসাও, তাহলে এখানে কত থাকবে, 1/4πε0 নট দিছি কেন, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই জায়গায় কি হবে, এপসাইলন হবে। তাহলে 1/4π কত দেখো, এপসাইলন, কিউ ভাগ কত, কিউ ভাগ হচ্ছে আর। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এই জায়গা থেকে সি ইকুয়াল টু কত লিখতে পারবো দেখো, সি ইকুয়াল টু 4π এপসাইলন কত দেখো, এপসাইলন হচ্ছে আর লেখা যায় না। তুমি এখান থেকে দেখো যে আমরা কি জানি, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু বলের ক্ষেত্রে কি, শূন্য মাধ্যমে যে বল এবং যে কোনো মাধ্যমে বল, এই দুটার অনুপাতটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং এটার ক্ষেত্রে কি দেখো তো, এটার ক্ষেত্রে জানি আমরা হচ্ছে কি এপসাইলন ভাগ হচ্ছে কত দেখো, এপসাইলন নট। ভেদনযোগ্যতার ক্ষেত্রে আমরা কি জানি, কে ইকুয়াল টু এপসাইলন ভাগ এপসাইলন নট। তো এপসাইলন ইকুয়াল টু কত লেখা যায় দেখো, কে এপসাইলন নট, এটা লেখা যায় না। তাহলে এই জায়গা থেকে তুমি চাইলেই বসাতে পারবা সি ইকুয়াল টু 4π কে এপসাইলন নট ইন্টু হচ্ছে কত দেখো, ইন্টু হচ্ছে আর। ঠিক আছে, তো এই যে এখানে তুমি আরও একটা সূত্র পেয়ে গেলে কিসের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে।
তো গোলকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয়ের সূত্র কি আমাদের? এই যে 4 পাই এপসাইলন নট আর, এটা মূলত শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এবং 4 পাই এপসাইলন নট কে আর, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, পারবা এগুলা? তো এখান থেকে আমরা দেখলাম একটা জিনিস, যে এখান তুমি দেখতেছো সি সমানুপাতিক হচ্ছে কি দেখো আর, এই জায়গা থেকে তুমি দেখতেছো না, এই জায়গা থেকে সি সমানুপাতিক আর, অর্থাৎ হচ্ছে গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের কি সমানুপাতিক না? এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের কি সমানুপাতিক, এটা লিখতে পারি আমরা। গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের কি সমানুপাতিক। এখান থেকে আরও একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে কত দেখো, সি সমানুপাতিক হচ্ছে কত কে। তাহলে সি সমানুপাতিক কে, এটা কি লেখা যায়? যে গোলকের ধারকত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবকের কি, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমানুপাতিক না? বলো, গোলকের ধারকত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবকের কি সমানুপাতিক। তাহলে গোলকের ধারকত্বটা কিসের কিসের সমানুপাতিক? একটা হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক এবং আরও একটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের কি সমানুপাতিক। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি মনে রাখা লাগবে। এগুলো হচ্ছে এমসিকিউ কি ছোটোখাটোভাবে চলে আসতে পারে, যে গোলকের ধারকত্ব ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সমানুপাতিক, তখন ওই যে আবার ওই যে এই সূত্র দেখা তখন কি করো, মানে ব্যস্তানুপাতিকের ওই যে পড়ে আসছো বিভবের, ওই জায়গা থেকে আবার ভুল করা যাবে না। তাহলে গোলকের ক্ষেত্রে কি হবে, এইটা হচ্ছে সমানুপাতিক হবে ব্যাসার্ধের, এবং পরাবৈদ্যুতিক ধ্রুবকেরও কি হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকেরও সমানুপাতিক হবে। কমপ্লিট এইটুক। ক্যাপাসিটার গ্রহণযোগ্য না কেন? আমরা কিন্তু এটা কি একাডেমিকেও পড়ে আসছি যে কেন হচ্ছে গ্রহণযোগ্য না। দেখো তো, যে কোনো গোলকের ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, আমরা এটা ধরে দেখাইছিলাম যে কোনো গোলকের ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, তাহলে সি ইকুয়াল টু শূন্য মাধ্যমে তার হচ্ছে ধারকত্ব কত হবে, 4 পাই এপসাইলন নট হচ্ছে আর, এটা জানি। তাহলে তুমি এখানে কি করো, এই যে আর এর ভ্যালু হচ্ছে ই বসাই দাও, অন বসাও, তাহলে 4 পাই কত পাবো দেখো, ইন্টু এপসাইলন নটের ভ্যালু কত 8.854 ইন্টু 10 ইনভার্স 12, ঠিক আছে না? ইন্টু দেখো এই জায়গা থেকে আমাদের আর এর ভ্যালুটা কত 1, তাহলে এইটা হিসাব করলে দেখো যে তুমি একটা ভ্যালু পাও, এই ভ্যালুটুক কতটুক পাও, বের করতেছো? ওয়ান 1.112 ইন্টু 10 ইনভার্স কত 10 ফ্যারাড। তাহলে এত ফ্যারাড। দেখো তাহলে কোনো গোলকের ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, যে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট তুমি একটা কিনলা, দেখো গোলক নিলা, এরকম গোলক নিলে তার ধারকত্ব কত হবে 1.112 ইন্টু 10 ইনভার্স কত 10 ফ্যারাড হবে। তো তুমি এই জায়গা থেকে দেখো 1 মিটার এই গোলক 1 মিটার হচ্ছে কি মানে ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, ছোটোখাটো কি, এটা অনেক বড় একটা গোলক না। তুমি এখন দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার না, তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6000 কত দেখো 400 কিলোমিটার। তো পৃথিবীর ব্যাসার্ধের সমান যদি আমরা ব্যাসার্ধ বিশিষ্ট একটা হচ্ছে গোলক নিই, তাহলে মিটারে নিলে আমরা কি পাবো 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে হচ্ছে আমাদের ধারকত্বটা কত হবে এটা দেখি আমরা। তাহলে সি ইকুয়াল টু কত 4 পাই এপসাইলন নট কত দেখো আর, তাহলে এখান তুমি কি বসাও 4 পাই বসাও, এপসাইলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10 ইনভার্স কত দেখো 12 ইন্টু আর এর ভ্যালুটা কত দেখো 6.4 ইন্টু 10 ইনভার্স কত, সরি 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার হচ্ছে 6। তাহলে এটা বের করে দেখো এই ভ্যালুটা কত পাও তুমি, (7.12 ইন্টু 10 ইনভার্স 4 ফ্যারাড। দেখো তো পৃথিবীর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট যদি তুমি একটা গোলক নাও, তাহলে কত কম পরিমাণে একটা তুমি কি পাচ্ছ ধারকত্ব পাচ্ছ তার,
ঠিক আছে না, গোলকটার ধারকত্ব তুমি কত কম পাচ্ছ, তাহলে তুমি কি এইটা গ্রহণযোগ্য বলবা? মানে এই ধারক দিয়ে কি তুমি কোনো কাজ করতে পারবা? এত বড় ধারক তুমি কেমনে বানাবা? ঠিক আছে না, 1 মিটার বিশিষ্ট একটা ধারক বানায় তুমি কি সেট করবা কেমনে কোনো কিছুতে? তাহলে তোমাকে কি করতে হবে, ছোট ধারকে বেশি পরিমাণে হচ্ছে শক্তি সঞ্চয় করা লাগবে। তো তুমি একটা জিনিস এই জায়গা থেকে লক্ষ্য করো যে 1 ফ্যারাড যদি ধারকত্ব তুমি পেতে চাও, তাহলে 1 ফ্যারাড ধারকত্বের জন্য হচ্ছে আমাদের কি করা লাগবে এটা আগে আমরা দেখি। 1 ফ্যারাড ধারকত্বের জন্য, তো 1 ফ্যারাড ধারকত্বের জন্য এই যে সি ইকুয়াল টু 4πε0 কত দেখো তো, আর না, তাহলে কত ব্যাসার্ধের আমাদের গোলক নেওয়া প্রয়োজন এটা আমরা আগে বের করি। তাহলে 4π কত দেখো ε0, তাহলে এই যে সি এর ভ্যালুটা কত 1 ফ্যারাড বললাম, আর এই যে 4πε0 এর ভ্যালুটা কত 8.854 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স হচ্ছে 12। তাহলে এটা হিসেব করো, হিসেব করে দেখো যে তুমি কত পাও ভ্যালুটা। তাহলে 9 ইন্টু 10⁹ এই যে দেখো মিটার প্রায়। তাহলে এত ব্যাসার্ধের তোমার কি লাগবে, গোলক লাগবে। তাহলে এত বেশি ব্যাসার্ধের গোলকে কি খুবই কম পরিমাণে চার্জ ধারণ করতে পারে না, করে না? তাহলে এখান দেখো যে এত বেশি ব্যাসার্ধের ধারকে খুবই কম পরিমাণে চার্জ ধারণ করতে পারে। চার্জ ধারণ করতে পারে, তাই স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তাই স্ফেরিক্যাল ক্যাপাসিটর গ্রহণযোগ্য নয়। তাহলে কেন গ্রহণযোগ্য না, এই জিনিসটা কি আমরা বুঝতে পারলাম যে খুবই বড় মানের তুমি গোলক নিবা, কিন্তু কি হবে না দেখো, কিন্তু হচ্ছে খুবই কম পরিমাণে চার্জ ধারণ করবে, তাহলে এটা তো মানুষ কি করবে না, ব্যবহার করবে না, যার কারণে এটা কি হবে না দেখো, এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না।